হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর যে মেম্বার কান্ট্রিগুলো থাকে তার কোটা সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা ওয়াশিংটন কনসেনসাস সম্বন্ধে পড়াশোনা করব। সাধারণত আইএমএফ যেভাবে লোন দেয়, যদি কোনো মেম্বার কান্ট্রি বা সদস্য রাষ্ট্র বিপদে পড়ে তখন এই আইএমএফ লোন দেয়। সেই লোন দেওয়ারও কিছু শ্রেণীবিভাগ আছে। এইসব শ্রেণীবিভাগকে আমরা খুব ভালো করে বোঝার জন্য একটা টার্ম জানা দরকার, ভালোভাবে বোঝা দরকার, সেটা হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস। আচ্ছা, কি এই ওয়াশিংটন কনসেনসাস? যে আইএমএফ যেভাবে লোন দেয়, শুধু লোন দিলেই তো হবে না, সঙ্গে কিছু সদস্য রাষ্ট্র যারা লোন নিচ্ছে তাদের কিছু লায়াবিলিটি থাকা দরকার। আদারওয়াইজ কোনো একটা সদস্য রাষ্ট্র লোন নিতেই থাকবে কিন্তু আর ফেরত দিতে থাকবে না, তাহলে একটা হেলদি ইকোনমিক ইনস্টিটিউশনস কিন্তু পড়ে যায়। এর জন্যে যাতে কি না এই ইনস্টিটিউট খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং সঙ্গে অল ওভার ওয়ার্ল্ডের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে, তার জন্য কিছু শর্ত দিয়ে রেখেছে যে কোনো সদস্য রাষ্ট্র যদি লোন নেয় তবে সেই সব শর্তগুলো মেনে চলতে হয়। এই শর্তগুলোকেই বলা হয় ওয়াশিংটন কনসেনসাস। কি সেই শর্তগুলো? প্রথম কথা হচ্ছে কি, কোনো সদস্য রাষ্ট্র যদি লোন নেয় তবে তার যে কারেন্সি আছে তার ভ্যালুটাকে কমাতে হবে। তার অর্থ, তোমার দেশের যে সম্পদ সেটা তো কম, তুমি বাইরে থেকে লোন নিচ্ছ, টাকা বাইরে থেকে বা অর্থ সম্পদ বাইরে থেকে ধার দেওয়া হলো, সেটা আবার সুদে আবার ফেরত দেবে। তার মানে সেই দেশে লিকুইডিটি এর পরিমাণ বৃদ্ধি পায়। আশা করি আমি লিকুইডিটি সম্বন্ধে আমার বলার দরকার নেই, বেশ কয়েকটা চ্যাপ্টার আগেই আমি লিকুইডিটি সম্বন্ধে ভালো করে ব্যাখ্যা করেছি। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো একটা দেশ বিদেশ থেকে বা আইএমএফ থেকে যদি লোন নেয় তবে সেই দেশের অভ্যন্তরে লিকুইডিটি এর পরিমাণ বৃদ্ধি হয়। আর যদি লিকুইডিটির পরিমাণ বৃদ্ধি হয় তার মানে কি, অর্থের পরিমাণ বেড়ে যাবে, মানে যোগান বৃদ্ধি পাবে, অর্থাৎ যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হবে। তাহলে অন্যান্য দেশের তুলনায় যদি আমি ব্যালেন্স করতে যাই, তার মানে কারেন্সির দামটাকে কমাতে হবে। তাহলে কিনা যে একটা সাম্যাবস্থা বজায় থাকবে। তো প্রথম কন্ডিশন হচ্ছে কি, কারেন্সি, সেই যে দেশ লোন নেবে সেই দেশের হচ্ছে কারেন্সির ডিভ্যালুয়েশন করা বা মান কমানো। তারপর হায়ার ইন্টারেস্ট রেট রাখা ফর স্টেবল কারেন্সির জন্য। যদি কারেন্সিটা যদি স্টেবল হয়, অর্থাৎ এটার অর্থ এরকম যে আমাকে যদি কারেন্সির দামটাকে যদি ফিক্স করতে হয়, তাহলে বাবা আমাকে সুদটা বেশি দাও বাবা আমাকে। হ্যাঁ, তার মানে তুমি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার সময় মেশিনের দাম বা হচ্ছে কি যে দ্রব্যমূল্যের দাম কম দামে দিচ্ছ না, অল্প ডলারে তুমি দিচ্ছ না, অথচ তুমি আবার লোন নিচ্ছ। তাহলে একটা কাজ করি, সেটাকে ব্যালেন্স করি। তাহলে তুমি যখন লোন নেবে তো তোমার কাছ থেকে আমরা চড়া সুদের লোন নেব, চড়া সুদের হার বসিয়ে দেবো, যাতে কি না কারেন্সির দাম যদি ফিক্সড থাকে, আগের মতোই থাকে, কারেন্সির দাম যদি ওঠানামা না করে, তাহলে যেন সেই এফেক্টটা যেন নিউট্রালি থাকে। প্রথমে কি বললাম আমি, কারেন্সির দাম ডিভ্যালুয়েশন করা, কারেন্সি ডিভ্যালুয়েট করা। 2 নম্বর হচ্ছে কি, যদি কারেন্সি ডিভ্যালুয়েট না করা হয়, যদি ফিক্সড করা হয়, স্টেবল করা হয়, তবে বাবা লোন নিচ্ছ যখন, তাহলে সুদের হার বেশি হবে। আচ্ছা, তারপর কি, যে ওভার স্পেন্ডিং, সেই দেশ তুমি লোন নিয়েছো তাই বলে তুমি যাচ্ছে তাইভাবে পলিটিক্যাল যে এজেন্ডার জন্য তুমি যাচ্ছে তাইভাবে খরচ করতে পারো না, তোমার এক্সপেন্ডিচার কম করতে হবে। বাজেটের ক্ষেত্রে ওই যে এক্সপেন্ডিচার কম বলতে সেরকম কম নয়, ওভার স্পেন্ডিং, যেখানে খরচ 5 টাকা হওয়ার কথা সেখানে তুমি 10 টাকা বাজেট করে ফেললে, এভাবে হয় না। তো পয়সা তারপর মেরে দেবে মাঝখান থেকে, যে যে মেম্বার এমপি, তারপরে এমএলএ বা বিভিন্ন অফিসাররা, না, এরকম করা চলবে না। হ্যাঁ, তো ওটাও কিন্তু আইএমএফ লক্ষ্য করবে যে ব্যালেন্সিংয়ের যে বাজেটে ব্যালেন্সিংয়ের সময় তখন হচ্ছে ওভার স্পেন্ডিং দেখা যাচ্ছে কিনা। তারপর প্রাইস কন্ট্রোল যে রিমুভ করা। প্রাইস কন্ট্রোল বলতে যে আচ্ছা এখন হচ্ছে ডিমান্ড বেশি হয়ে গেছে, তাহলে দাম তাহলে কমে যাওয়ার কথা, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি যদি কমে যায় তার মানে কি গভর্নমেন্টের একটা কি ফিক্সড মিনিমাম মূল্য ধারণ করে দিল তখন গভর্নমেন্ট।
তো এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, যেরকম মার্কেট ডিমান্ড থাকবে সেরকম সাপ্লাই থাকবে। যদি সাপ্লাই তুলনায় যদি ডিমান্ড বেশি হয় তাহলে দাম বেশি পড়বে, সাপ্লাই যদি বেশি হয়ে যায় তাহলে ডিমান্ড কম হবে, তাহলে দাম পড়ে যাবে। তো এরকমই রাখতে হবে। তারপর মানে স্টেট সাবসিডিটাকে রাখা যাবে, মানে দেওয়া যাবে না। যে আমি এক্সপোর্ট করব, আমি ধরো হচ্ছে কি যে ইন্ডিয়াতে থাকি, তাহলে আমি মাল একটা মানে কি দ্রব্য আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, বিদেশ থেকে আমদানি করতে চাচ্ছি। হ্যাঁ, তো এবার তাহলে কোনো একটা পার্টিকুলার দেশকে সাবসিডি যদি গভর্নমেন্ট দিয়ে দেয়, তাহলে সেই পার্টিকুলার দেশ, সে ইউএসএ হোক বা জাপানের মানে কি ম্যাটেরিয়ালের দাম কমে যাবে, আর হচ্ছে কি অন্যান্য দিকে চায়না, যেটা পাকিস্তান বা অন্যান্য দেশের দামটা হচ্ছে কি বেড়ে যাবে। তাহলে সেই হিসেবে চায়না পাকিস্তান হচ্ছে কি মানে কি এদেশে ব্যবসা করতে পারবে না, বা শুধু চায়না পাকিস্তান বললে আপনি অস্ট্রেলিয়া জাপান এসব কিছু দাম মানে ব্যবসা ঠিকঠাক করতে পারবে না। তো সাবসিডির পরিমাণটাকে মানে কি সরাতে হবে, ঠিক আছে। তারপর ফরেন ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে মানে কি ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর আছে তাদের রাইটটাকে মানে তাদের অধিকারটাকে যেন বজায় রাখে। তার মানে ওই যে কোটা সিস্টেম করে দেওয়া বা রেস্ট্রিকশন করা, যে এই পরিমাণ পার্টিকুলার মানে এক জাহাজ ভর্তি মালই তুমি ইন্ডিয়াতে পাঠাতে পারবে এই নির্দিষ্ট 1 মাসের মধ্যে, তার থেকে বেশি পারবে না, এরকম লিমিটও করা যাবে না। মার্কেটে ডিমান্ড আছে তাহলে আমি আনবো বাবা, আমাকে তো লিমিট করা যাবে না। তারপর কি ট্রেড মানে কি যে লিবারালাইজেশন করা। ট্রেডের লিবারালাইজেশন করা মানে হচ্ছে কি যে মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর বেস করে কারেন্সি ঠিক রাখা, এবং কারেন্সি ঠিক রাখার ওপর বেস করে মানে কি বলবো ট্রেডিংয়ের সময় যে ওপেন মার্কেট মানে মানে ওপেন কম্পিটিশন করে দিল, যে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে করে দিল, তা না কোনো রাষ্ট্রের ক্ষেত্রে করে দিল না, এরকম হবে না। যে তারপর কখনো কখনো হচ্ছে কি কি বলে ফ্রি ট্রেড করে দেওয়া এরকম, হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার কয়েকটা দেশের জন্যই, বাইরেটা অন্যান্য দেশের জন্য নয়। তো এইরকম হচ্ছে ট্রেড ইউনিয়ন বা বর্জন করা। তো এগুলোকে হলো ট্রেড লিবারালাইজেশন। যে মানে কি পরিশ্রম করে খাটনি করে হচ্ছে পয়সা ঢালবে, যে বুদ্ধি লাগাবে, যে কম পয়সাতে মাল দিতে পারবে, সেই হচ্ছে কি ট্রেডে মানে কি জিতে যাবে, ট্রেডিংয়ে জিতে যাবে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখা কি কি, তাহলে কারেন্সির ডিভ্যালুয়েশন করা, তারপর যদি কারেন্সির ডিভ্যালুয়েশন না করা হয় তবে হচ্ছে কি যে সুদের হার বাড়িয়ে দেওয়া, তারপর হচ্ছে কি যে ওভার স্পেন্ডিং মানে কি যে রদ করা বাজেটের সময়, তারপর হচ্ছে যে প্রাইস কন্ট্রোলটাকে মানে কি কন্ট্রোল করা যাবে না, রিমুভ করতে হবে প্রাইস কন্ট্রোলিং সিস্টেমকে, তারপর হচ্ছে স্টেট সাবসিডিটাকে রিডিউস করতে হবে, তারপর হচ্ছে ফরেন ইনভেস্টরদের রাইট আছে, অধিকার আছে, সেটাকে বজায় রাখতে হবে, আর হচ্ছে ট্রেড লিবারালাইজেশন করতে হবে, ঠিক আছে। তো এই আর হচ্ছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে তার যে দেশ লোন নিচ্ছে তার বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিসটা থাকে, তার মানে এক্সপোর্ট বেশি হয়ে যায়, মানে এক্সপোর্ট কম হচ্ছে, ইম্পোর্ট ভীষণ হয়ে যাচ্ছে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের যে একটা ক্রাইসিস থাকতে পারে, সেটা শর্ট টার্ম ক্রাইসিস হোক বা লং টার্ম ক্রাইসিস হোক, সেটা যেন মোকাবিলা করতে পারে সে দেশ, এবং সেই টাকাটা বা অর্থটা বা সেই কি বলে সেই লোনের অ্যামাউন্টটা সে যেন ঠিকঠাক মতো ফেরত দিতে পারে, তবেই হচ্ছে কি IMF লোন দেবে। এই জিনিস সব কিছু যে শর্ত ফুলফিল হতে হবে, ঠিক আছে। আশা করি আমি ওয়াশিংটন কনসেনসাস আমি বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু জিনিস পড়াশোনা করবো। বাই।